হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নম্বর 25। এখানে ভারতের অর্থনীতি স্পেশাল একটা ক্লাস নিচ্ছি আমি, যা আপকামিং ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলানিয়াস, কেপি, রেল, এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, ডেফিনেটলি ভালো লাগবে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই উপকৃত হলে তবেই সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। প্রথম বিষয় দেখো যে ভারতের অর্থনীতি কিরকম অর্থনীতি। ভারতের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। তাহলে ভারত একটি মিশ্র অর্থনীতির দেশ। ভারত একটি মিশ্র অর্থনীতির দেশ। এই মিশ্র অর্থনীতির দেশ কেন? 1948 সালে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর 1948 সালে ভারতের প্রথম শিল্পনীতি 1948 সালে শিল্পনীতির দ্বারা ভারত মিশ্র অর্থনৈতিক নীতি গ্রহণ করে এবং ভারত মিশ্র অর্থনীতির দেশে পরিণত হয়। তাহলে ভারতের প্রথম শিল্পনীতি আসে 1948 সালে। এই শিল্পনীতিতেই ঘোষিত হয় ভারত একটা মিশ্র অর্থনীতির দেশ। দেখো, মিশ্র অর্থনীতির জনক বলা হয় কাকে? জে এম কেন্সকে। আর অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। তাহলে মিশ্র অর্থনীতি কাকে বলছে? মিশ্র অর্থনীতি হচ্ছে যে অর্থনীতিতে পাবলিক সেক্টর ও প্রাইভেট সেক্টরের সংমিশ্রণ দেখা যায়। অর্থাৎ অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি, সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রে সংমিশ্রণ দেখা যায়। তাকেই হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ বলা হচ্ছে। আমরা যেমন অর্থনৈতিক দেশ বলতে ধনতান্ত্রিক অর্থনীতি আছে, সমাজতান্ত্রিক অর্থনীতি আছে, মিশ্র অর্থনীতি আছে। আমাদের দেশ যে নীতিটা গ্রহণ করেছে সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক নীতি। তাই ভারত একটা মিশ্র অর্থনৈতিক দেশ, মিক্সড ইকোনমিক দেশ। ভারতে বেকারত্ব মূলত দেখা যায় হচ্ছে মানে যে সমস্ত বেকারত্ব দেখা যায় তার মধ্যে কাঠামোগত রয়েছে, ছদ্ম বেকারত্ব রয়েছে, সিজনাল বেকারত্ব রয়েছে। আমরা জানি কি ভারতের মূল বেকারত্ব প্রধানত হচ্ছে কাঠামোগত বা পরিকাঠামো বা উৎপাদন ব্যবস্থার উৎপাদন ব্যবস্থা অপর্যাপ্ত থাকার জন্য যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে পরিকাঠামোগত বেকারত্ব বলছে, বা স্ট্রাকচারাল বেকারত্ব। মানে উৎপাদন ব্যবস্থা অপর্যাপ্ত থাকার জন্য, ইনসাফিসিয়েন্ট থাকার জন্য দেশে যে বেকারত্বের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে পরিকাঠামোগত বেকারত্ব বা স্ট্রাকচারাল বেকারত্ব। যে বেকারত্ব ভারতে প্রধানত দেখা যায়। কিন্তু যেটা পরীক্ষাতে বেশি আসে সেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব। এই ছদ্ম বেকারত্ব কৃষি ক্ষেত্রে দেখা যায়। কিরকম? মনে করো, ছদ্ম বেকারত্ব কাকে বলছে? কোনো ব্যক্তিকে উৎপাদন ব্যবস্থা থেকে যদি সরিয়ে দেওয়া হয়, উৎপাদনের যে সর্বশেষ ভ্যালু, সেই ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ছদ্ম বেকার। অর্থাৎ ভারতে এই ছদ্ম বেকারত্ব দেখা যাচ্ছে কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যাচ্ছে। অর্থাৎ অন্যভাবেও ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয় যে উন্নয়নশীল দেশে কৃষিক্ষেত্রে বা অনুন্নতশীল দেশে কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব দেখা যায়, সেটা হচ্ছে ছদ্ম বেকারত্ব। তাই সেরকম ভারতে কৃষিক্ষেত্রেও দেখা যায় হচ্ছে ছদ্ম বেকারত্ব। ভারত একটা উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি। ভারতের অর্থনীতি তথা অর্থনীতির তিনটি ক্ষেত্রেও রয়েছে। কয়টি ক্ষেত্র? অর্থনীতির তিনটি ক্ষেত্র, খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে বাংলায় বলছে কি? প্রাথমিক ক্ষেত্র। আর সেকেন্ডারি সেক্টরকে বলছে মধ্যম ক্ষেত্র বা ম্যানুফ্যাকচারিং সেক্টর। তৃতীয় ক্ষেত্রকে বলা হচ্ছে বা টার্সিয়ারি ক্ষেত্রকে বলা হচ্ছে পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর নামেও পরিচিত। এবার প্রাথমিক ক্ষেত্রের উদাহরণ গেলে দেখলেই আমরা বুঝতে পারবো প্রাথমিক ক্ষেত্রের উদাহরণ কি। কৃষি, এগ্রিকালচার, মাইনিং অ্যান্ড ফিশিং, মৎস্য আরোহণ। তাহলে মৎস্য আরোহণ, খনি উত্তোলন, কৃষি,
এগুলো সব প্রাথমিক ক্ষেত্রের বা প্রাইমারি সেক্টরের উদাহরণ। অর্থাৎ এখানে প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার দেখা যায়, প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার যেখানে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমাদের ক্লাস এর বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের এই নম্বরে কল করতে পারো, বা পেড ক্লাসের বিষয়ে জানতেও এই নম্বরে কল করতে পারো, যে কেউ কল করতে পারো। আচ্ছা, তাহলে প্রাথমিক ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কৃষি, খনি উত্তোলন, মৎস্য আরোহণ। সেরকম মধ্যম ক্ষেত্র বা ম্যানুফ্যাকচারিং সেক্টর, মধ্যম ক্ষেত্রকে আমি প্রথমেই বলেছি, মধ্যম ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টরকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। অর্থাৎ ইলেকট্রিসিটি, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং বা শিল্প, ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে মধ্যম ক্ষেত্রের উদাহরণ। মধ্যম ক্ষেত্রের উদাহরণ হচ্ছে শিল্প, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি, কনস্ট্রাকশন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মধ্যম ক্ষেত্রের উদাহরণ। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখো, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র। এই পরিষেবা ক্ষেত্রকে ইংরেজিতে বলা হচ্ছে কি সার্ভিস সেক্টর বা তৃতীয় ক্ষেত্র। এই তৃতীয় ক্ষেত্র হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে দেখো পরিষেবামূলক বিষয়গুলো এখানে রয়েছে, যেমন যোগাযোগ ব্যবস্থা একটা পরিষেবা, টেলিকমিউনিকেশন একটা পরিষেবা, ব্যাংকিং একটি পরিষেবা, ইন্স্যুরেন্স, পর্যটন, শিক্ষা সমস্ত হচ্ছে পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যোগাযোগ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, ব্যাংকিং এগুলো কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত অর্থনীতির? এটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র বা টারসিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। এবার প্রশ্ন হচ্ছে যখন বলবে ভারতের অর্থনীতিতে কোন ক্ষেত্রে মানুষজন বেশি এনগেজ, ইনভলভমেন্ট বেশি কোথায়? প্রাথমিক ক্ষেত্র, তার কারণ এখানে কৃষি রয়েছে। মানুষজন কোন ক্ষেত্রের সঙ্গে বেশি সম্পর্কিত? প্রাথমিক ক্ষেত্র। কিন্তু প্রশ্ন যখন আসবে যে ভারতের জিডিপি বা আয়ের ক্ষেত্রে দেখতে গেলে কোন ক্ষেত্রের অবদান সব থেকে বেশি, ভারতের জিডিপিতে কোন ক্ষেত্রের অবদান বেশি, সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র বা টারসিয়ারি সেক্টর, তাই না? এটা মাথায় রাখবে, জিডিপি বা জাতীয় আয়ে যার অবদান বেশি যে ক্ষেত্রে, সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্র। এবার প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রধান কাজ হচ্ছে কি ভারতের জাতীয় আয় নির্ণয়। ভারতের জাতীয় আয় নির্ণয় করছে একটা অর্গানাইজেশন যার নাম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও, যার সদর দপ্তর নতুন দিল্লি, যার সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। 1951 সালে প্রতিষ্ঠিত হয়, 1951 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজই হচ্ছে ভারতের জাতীয় আয়কে ডিটারমিন করা। ভারতের জাতীয় আয় নির্ণয়ের প্রথম যিনি চেষ্টা করেছিলেন তিনি দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি হচ্ছেন যাকে বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি, তিনি একটা বই লিখেছিলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে ড্রেন থিওরি বা সম্পদের বহির্নির্গমন তত্ত্বর ব্যাখ্যা রয়েছে। তিনি প্রথম চেষ্টা করেছিলেন ভারতের জাতীয় আয় নির্ণয়ের প্রচেষ্টা করেছিলেন। কিন্তু প্রথম বিজ্ঞানসম্মতভাবে যিনি চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন প্রফেসর VKRV রাও। প্রথমবার বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক ভাবে চেষ্টা করেছিলেন যে ভারতের জাতীয় আয় নির্ণয় করার জন্য। এনি কোয়ারি, এডুকেশন বা পেড ব্যাচ, যা এই ধরনের কিছু প্রশ্ন জানতে গেলে বা এডুকেশন রিলেটেড কোনো বিষয় জানতে গেলে অবশ্যই আমাদের এই নম্বরে কল করতে পারো। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটি কেমন লাগলো জানাবে অবশ্যই। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটি দেখছো অবশ্যই জানাবে। আমি রানা মণ্ডল, ধন্যবাদ।